আসসালামু আলাইকুম। প্রিয় সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা, তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবে এমন সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছো, তাদের জন্য গরিবের পাঠশালা টিমের রেগুলার আয়োজন। প্রত্যেকদিন সন্ধ্যা 7:30 আমরা লাইভ ক্লাস নিয়ে হাজির হচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আছি। সো তোমরা আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। আমি খুব দ্রুতই ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ। আমি খুব দ্রুতই ক্লাসটি শুরু করে দিব। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। এবং ক্লাসে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবে যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, একটু বন্ধু বান্ধবদেরকে জানাই দিবে। ক্লিয়ার ভাইয়া? আজকের ক্লাসে আমরা মেইনলি যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আমরা আজকের ক্লাসের যে টাইটেলটা দিয়েছি ডেমো ক্লাস 2, এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের বিগত সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা এবং বিভিন্ন চাকরির পরীক্ষা সহ শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসছে, আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিভিন্ন শর্টকাট টেকনিক এবং ট্রিক্স নিয়ে দেখার চেষ্টা করব আসলে খুব ইজিলি কিভাবে এই প্রশ্নগুলো সলভ করা যায়। সুতরাং এখানে মেইন যে বিষয়টা দাঁড়াবে, ভাইয়া দিন শেষে কে কতটুকু গ্রামার জানে ইট ডাজন্ট ফ্যাক্ট। আসলে কে কতটুকু প্রশ্নে তার গ্রামার জানার অংশটুকু ইমপ্লিমেন্ট করতে পারে, এটাই সবচেয়ে বড় বিষয়। সুতরাং আমাদের এই ক্লাসগুলো রেগুলার হচ্ছে সন্ধ্যা 7:30। একটু বন্ধু বান্ধবদের জানাই দিবা যে ভাইয়া ফ্রি ক্লাসগুলো অবশ্যই যেন দেখতে পারে। পরবর্তী আমরা প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেনে চলে যাওয়ার পূর্বে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ঘোষণা। তোমরা যারা এখন আমাদের মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও নাই, আমাদের মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, যেখানে আমাদের শিক্ষকদের এবং ইনস্ট্রাক্টরদের সার্বক্ষণিক সহায়তা পাওয়ার একটা সুযোগ থাকছে। আমি কমেন্ট সেকশনে আমি গ্রুপের লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি। দেবল দাস আসছো, কেমন আছো ভাইয়া? আমাদের উদ্দেশ্যে আজকে প্রথম যে প্রশ্নটা এখানে ছিল আমরা একটু লক্ষ্য করি। আমরা প্রত্যেকটা প্রশ্নই ভেঙে ভেঙে পড়ার একটু চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা আমরা ছিল দেখি, বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল্ড। বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল্ড, এই প্রশ্নটাকে কি করতে হবে? এই প্রশ্নটাকে আমাদের নিতে হবে অ্যাক্টিভে, অর্থাৎ আমার আছে প্যাসিভ অবস্থায়, কিন্তু আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে ফেলবো। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করব। এবং এখানে ভুল হলো না ঠিক হলো এটা থেকে জানার থেকে বড় বিষয় তুমি চেষ্টা করবা। চেষ্টা না করলে আসলে কিন্তু শেখার কোনো সুযোগ থাকতেছে না। চেষ্টা না করলে আসলে শেখার সুযোগ থাকতেছে না। প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করবা। কোয়েশ্চেন নাম্বার 1, বাই হুম ওয়াজ দিস বার্ড কিল্ড, এটাকে অ্যাক্টিভে নিয়ে আসলে আমি কি অ্যান্সার করতে পারবো? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা দেখতেছি বাই হুম। এখন বাই হুমের পরিবর্তে আমি কখন প্যাসিভে বাই হুম নেই? আমি কখন প্যাসিভে বাই হুম নেই? যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ অবস্থায় অবশ্যই হু দিয়ে থাকতে হবে। অবশ্যই সেন্টেন্সটা অ্যাক্টিভ অবস্থায় কি দিয়ে থাকতে হবে ভাইয়া? হু দিয়ে থাকতে হবে। এখন যে বিষয়টা হচ্ছে, হু দিয়ে যদি থাকে, দেখি কোন কোন অপশনে হু আছে। অপশন এ, বি, সি এবং ডি, প্রত্যেকটা অপশনেই আমার কিন্তু হু আছে। এর পরবর্তী অবস্থায় আমার আরেকটা জিনিস এখানে লক্ষ্য করা জরুরি, সেটা হচ্ছে বাই হুম ওয়াজ। এখন আমি প্যাসিভে কোন সেন্টেন্সে ওয়াজ নিয়ে যাব ভাইয়া? যখন আমার এই সেন্টেন্সের অ্যাক্টিভ অবস্থাটাতে অবশ্যই পাস্ট ইনডিফিনিটে থাকতে হবে। অবশ্যই কোনটাতে থাকতে হবে ভাই? পাস্ট ইনডিফিনিট। কারণ কি, পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমি প্যাসিভ করব, সেটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার। এখন বিষয়টা হচ্ছে পাস্ট ইনডিফিনিট কোন কোন অপশনে আছে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি। পাস্ট ইনডিফিনিট কোন কোন অপশনে আছে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি। অপশন এ আছে কিল্ড, অপশন বি এ আছে ডিড কিল, অপশন সি আছে হ্যাড কিল্ড। হ্যাড কিল বলতে আমার পাস্ট পারফেক্টে চলে গেছে, পাস্ট পারফেক্টে চলে গেছে। সুতরাং সি নাম্বার অপশনটা হওয়ার কোনো সুযোগ থাকতেছে না। হ্যাজ কিল্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এই অপশনটা হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের হাতে অপশন থাকতেছে দুইটা, এ এবং বি। এ এবং বি এর মধ্যে আমরা যে অ্যান্সারটা করতে পারি, হু কিল দ্য বার্ড এবং হু ডিড কিল দ্য বার্ড। আসলে ভাইয়া পাস্ট ইনডিফিনিটের যেটা মেইন বিষয়, সাবজেক্টের পরে কি থাকবে? ভি টু। সাবজেক্টের পরে থাকবে ভি টু।
সুতরাং এখানে যে ডিড কিল আছে, কি অবস্থায় আছে ভাই? ডিড কিল আছে। আমার ডিড কিলও লাগতেছে না, ডিড কিল অপশনটা আমার হচ্ছে না। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এই নাম্বার, হু কিল দিস বার্ড। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের উদ্দেশ্যে পরবর্তী যে কোশ্চেনটা ছিল, কোশ্চেন নাম্বার 2, দেখি কি অবস্থায় আছে। ট্রাই ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট। এখানে আমাদের মেইন যে বিষয়টা, এই বেস্ট কোন পার্টস অফ স্পিচ, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অপশন এ আছে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন, এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট, এটা আমার একটু অ্যান্সার করার চেষ্টা করতে হবে। ট্রাই ইউর বেস্ট। দেখি ভাইয়া, ট্রাই ইউর বেস্ট এই সেন্টেন্সের প্রথম যে অবস্থাটা ছিল ট্রাই, এখন ট্রাই এর পূর্বে কিন্তু একটা সাবজেক্ট উজ্জ্বল অবস্থায় আছে, সেটা হচ্ছে ইউ। কারণ কি, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সবাই জানি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় একটা ইউ এই সাবজেক্টটা উজ্জ্বল অবস্থায় থাকে। ইউ এই সাবজেক্টটা উজ্জ্বল অবস্থায় থাকে এবং ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, এবং ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে, ভার্ব দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে। এখন সেক্ষেত্রে আমাকে যে জিনিসটা রাখতে হবে মাথায়, ট্রাই ইয়োর এর পরবর্তী অবস্থাটা কি অবস্থায় আছে ভাইয়া? ইয়োর। ইয়োর কোন পার্টস অফ স্পিচ? ইয়োর হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে আমার পার্সন হচ্ছে সেকেন্ড পার্সন, এবং সেকেন্ড পার্সনের পজিটিভ ফর্ম। সেকেন্ড পার্সনের কোন ফর্ম ভাইয়া? পজিটিভ ফর্ম। এখন যখন পজিটিভ ফর্ম থাকবে, এই পজিটিভ ফর্মের পরে যদি একটা শব্দ থাকে, পজিটিভ ফর্মের পরে যদি একটা শব্দ থাকে, এই শব্দটা সবসময় হবে নাউন। পজিটিভ ফর্মের পরে যদি একটা শব্দ থাকে, এই শব্দটা সবসময় হবে নাউন। আসি আলহামদুলিল্লাহ। ভাইয়া তোমার কি অবস্থা? একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা সবাই যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। একটু বন্ধু বান্ধবদেরকে জানাই দিবা যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। পজিটিভ ফর্মের পরে যদি একটা শব্দ থাকে, এই শব্দটা সবসময় নাউন। তাহলে এখানে বেস্ট যে পার্টস অফ স্পিচ, তাহলে কোনটা কারেক্ট হবে? ডি নাম্বার। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 2, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 2, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আর কোনো সমস্যা থাকলে তো অবশ্যই জানাতে হবে ভাইয়া, যে কোনো প্রশ্ন বুঝতে না পারলে অবশ্যই জানাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ক্লিয়ার, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা চলে যাচ্ছি। কি অবস্থায় আছে দেখি। হি বিহেভড অ্যাজ ইফ নাথিং। অপশন এ আছে ওয়াজ হ্যাপেন্ড, অপশন বি আছে হ্যাপেন্ড, অপশন সি আছে হ্যাপেন্স, অপশন ডি আছে হ্যাড হ্যাপেন্ড। আমার এখানে মেইন যে প্রশ্নটা ছিল, হি বিহেভড অ্যাজ ইফ। এখন অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর ক্ষেত্রে আমরা যে টেকনিকটা শিখছি, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? এখন অপশন কোয়েশ্চেন নাম্বার 3 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি, আমরা দ্রুতই অবশ্যই সলভটা দিয়ে দিব। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে মেইন যে বিষয়টা মাথায় রাখতে হবে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে যে মেইন বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাইয়া, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরবর্তী অংশ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। পরবর্তী অংশটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কি দেখতেছি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এখন আমি যদি প্রশ্নের অ্যান্সারটা করতে যাই, দেখি কি অবস্থায় আছে আমার বাক্যটা। হি বিহেভড, কি অবস্থায় আছে ভাইয়া? হি বিহেভড। এখন এই বিহেভড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে আছে ভি2। তাহলে প্রথম অংশটা আমরা কি অবস্থায় পাইলাম? পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যখন আমি পাস্ট ইনডিফিনিটে পাবো, তাহলে পরবর্তী অংশটা কি অবস্থায় নিতে হবে? পরবর্তী অংশটা নিতে হবে আমাকে হচ্ছে পাস্ট পারফেক্টে। পরবর্তী অংশটা আমাকে কি অবস্থায় নিতে হবে ভাইয়া? পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট কোন অপশনে আছে আমরা একটু দেখার চেষ্টা করি। পাস্ট পারফেক্ট কোন অপশনে আছে?
আছে অপশন এ হচ্ছে ওয়াজ হ্যাপেন্ড। অপশন এ কি অবস্থায় আছে ভাইয়া? ওয়াজ হ্যাপেন্ড। ওয়াজ হ্যাপেন্ড হচ্ছে এখানে প্যাসিভ মুডে চলে গেছে। ওয়াজ হ্যাপেন্ড মানে প্যাসিভ মুডে চলে গেছে। কারণ কি? বিভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবা। বিভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে এটা সবসময় হবে হচ্ছে প্যাসিভ। বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকা মানে সবসময় প্যাসিভ মুডে আছে। তাহলে অপশন বি এ আছে হ্যাপেন, তার মানে ভি2 অবস্থায় আছে। আমার ভি2 মানে পাস্ট ইনডিফিনিট না, আমার পাস্ট ইনডিফিনিট লাগবে না, আমার লাগবে পাস্ট পারফেক্ট। এ বি দুইটাই বাদ। সি নাম্বারে আছে হ্যাপেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে না। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, হ্যাড হ্যাপেন্ড। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবে ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এর পরবর্তী এক্ষেত্রে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে ভাইয়া, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহারটা বারবারই পরীক্ষায় চলে আসে এবং তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো বের করলেই দেখতে পারবা এখান থেকে কি পরিমাণ প্রশ্ন বারবার চলে আসছে। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটা কোয়েশ্চেন নাম্বার 4 এ আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, ইট ওয়াজ আ ব্যাড অ্যাক্সিডেন্ট উই ড্যাশ হ্যাভ বিন কিল্ড। ইট ওয়াজ আ ব্যাড অ্যাক্সিডেন্ট উই ড্যাশ হ্যাভ বিন কিল্ড। আমরা বাক্যটা কি অবস্থায় দেখতেছি ভাইয়া? উই ড্যাশ হ্যাভ বিন কিল্ড। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন এবং এখানে মেইন যে বিষয়টা, আমাদের যে মডাল অক্সিলারি ব্যবহারের যে টেকনিক এবং ট্রিক্স গুলান ভাইয়া একটু কিন্তু এলোমেলো আছে। সবসময় মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম এই সূত্র পরেই কিন্তু আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা না। কোয়েশ্চেন নাম্বার 4 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 4 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। দেখি কি অবস্থায় আছে। ইট ওয়াজ আ ব্যাড অ্যাক্সিডেন্ট উই ড্যাশ হ্যাভ বিন কিল্ড। আমাদের এটা ছিল কি ভাইয়া? একটা ভয়াবহ বা খুবই খারাপ একটা দুর্ঘটনা, আমরা মরেও যেতে পারতাম। অতীতকালের সম্ভাবনা অর্থে, অতীতকালের সম্ভাবনা বোঝাতে মডাল অক্সিলারি হিসাবে কি ব্যবহার করব? অতীত সম্ভাবনা অর্থে মডাল অক্সিলারি হিসেবে আমাদের ব্যবহার করা উচিত অতীতকালের সম্ভাবনা বোঝাতে, অতীতকালের সম্ভাবনা বোঝাতে আমাদের মডাল অক্সিলারি ব্যবহার করতে হবে হচ্ছে মাইট। অতীতকালের সম্ভাবনা বোঝাতে আমাদের মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হবে কি ভাইয়া? মাইট। তাহলে আমি যদি মাইট ব্যবহার করতে যাই, আমার মাইট এখানে কোন অপশনে আছে? আমার মাইট এখানে অপশনে আছে হচ্ছে অপশন এ আছে উড, হচ্ছে না। অপশন বি এ আছে কি? অপশন বি এ আছে হচ্ছে শুড, উচিত অর্থে হবে না। অপশন সি আছে কুড, পারা অর্থে হবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে মাইট। ইট ওয়াজ আ ব্যাড অ্যাক্সিডেন্ট উই মাইট হ্যাভ বিন কিল্ড। আমরা মারাও যেতে পারতাম, আমরা মারাও যেতে পারতাম, বাট নিশ্চিত না বিষয়টা। আমরা মারাও যেতে পারতাম কিন্তু নিশ্চিত না, এমন ক্ষেত্রে অতীতকালের সম্ভাবনা অর্থে আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে মডাল অক্সিলারি হিসাবে মাইট। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 4 আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি পাইলাম আমরা ভাইয়া? আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার পাইলাম হচ্ছে ডি নাম্বার। পরবর্তী প্রশ্নে আমরা যে জিনিসটা লক্ষ্য করব, I am looking for someone who dash play the piano। এটা 24তম বিসিএস একটা প্রশ্ন। আমার এখানে নেওয়া যত প্রশ্ন আছে সবগুলাই কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কোনো না কোনো চাকরির পরীক্ষা অথবা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই আসা। I am looking for someone who dash play the piano। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করব। Who dash play the piano। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। অ্যান্সার পাইলাম হচ্ছে ডি। অ্যান্সার পাইছি ডি, কোয়েশ্চেন নাম্বার 5। এখন আমাদের এখানে যে মেইন বিষয়টা কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়া, যাতে করে তোমার এখানে আজকে ভুল হলেও পরবর্তীতে যাতে ভুল না হয়। এতটুকু মাথায় রাখতে হবে, আজকে ভুল হলেও যাতে পরবর্তী অবস্থায় ভুল না হয়। আই এম লুকিং ফর সামওয়ান, আমি এমন কাউকে খুঁজতেছি, হু ড্যাশ প্লে দা পিয়ানো। বাদ্যযন্ত্র বাজার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হয়,
বাদ্যযন্ত্র বাজাতে পারা, বাদ্যযন্ত্র বাজাতে পারে এমন অর্থে, বাদ্যযন্ত্র বাজাতে পারে এমন অর্থে আমরা ইউজ করব হচ্ছে ক্যান প্লে। আমরা এমন অর্থে ইউজ করব হচ্ছে ক্যান প্লে। এক্ষেত্রে আর কোনো কিছু যুক্ত করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি দেখছি ভাই, বাদ্যযন্ত্র বাজাতে পারে এমন ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ক্যান প্লে। ক্যান প্লে কোন কোন অপশনে আছে একটু লক্ষ্য করি। অপশন এ আছে হচ্ছে অ্যাবল টু, অপশন এ আছে হচ্ছে অ্যাবল টু, অপশন বি আছে ইজ অ্যাবল, অপশন সি আছে ক্যান বি অ্যাবল টু। ভাই এখানে যেহেতু আমার ক্যান প্লে মানে বাজানো অর্থ চলে আসতেছে, তাহলে ক্যান বি অ্যাবল টু দেওয়ার কোনো দরকার নাই। অপশন এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার, শুধু ক্যান। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি হবে ভাইয়া, শুধু ক্যান। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এবং এটা 24তম বিসিএস আসা প্রশ্ন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিসিএস থেকে আসা প্রশ্নগুলো কিন্তু খুবই রিপিট হয়ে থাকে, বিসিএস থেকে আসা প্রশ্নগুলো কিন্তু খুবই রিপিট হয়ে থাকে কিন্তু ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সো সকলে ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া, সকলে ক্লিয়ার হলে একটু জানাই। সকলে ক্লিয়ার হলে একটু জানাই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের শেষ। আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দা পিয়ানো। মমতা রয়, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি, সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ, যেটা আমাদের ব্যাচটা ভর্তি চলমান, এই ব্যাচে আমি গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুকের একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে হাজির হয়েছি। গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুকের একটা কমপ্লিট প্যাকেজ। এবং এখানে সকল অর্থের অবস্থা, যেহেতু বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই সমস্যা হচ্ছে যে ভাইয়া পারিবারিক সাপোর্টটা থাকে না, বা তোমার ওইভাবে প্রথমবার যে অর্থনৈতিক সাপোর্টটা পেয়েছে এই সাপোর্টটা তোমরা আসলে পাবে না। এজন্য সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি এই কোর্সের কোর্স ফি নির্ধারণ করেছি মাত্র 550 টাকা। এবং আমাদের এই কোর্সে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে এবং ডিসকাউন্ট ফিতে মাত্র 550 টাকায় ভর্তি হতে পারবে। কিন্তু এই কোর্সের ডিসকাউন্ট শেষ হয়ে গেলে কোর্সের ফি হয়ে যাবে হচ্ছে 950 টাকা। এক্ষেত্রে আমার গ্রামার, ভোকাবুলারি পার্ট এবং টেক্সট বুক, অর্থাৎ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি আছে, সুতরাং আমাদের রিটেন প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। রিটেন প্রিপারেশন শুধু ঢাবির জন্য, আর বাকি কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন নাই। সেক্ষেত্রে আমার গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুক পড়লেই আমার সবকিছু শেষ হয়ে যাবে। এই ইন টোটাল কোর্সের কোর্স ফি রাখতেছি আমি 550 টাকা। কোর্সের ক্লাস চলবে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। সো তোমরা যারা এখনো ইংরেজি অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আসো, অবশ্যই কোর্সে এনরোল করতে পারো। পাশাপাশি তোমরা যারা টার্গেট ডিউ ইংলিশ কোর্স অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখবে এবার এবং অলরেডি এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য টার্গেট ডিউ ইংলিশ কোর্স, এক্ষেত্রে আমার গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেন প্রত্যেকটা 4টা আইটেম মিলে আমি কোর্স ফি নির্ধারণ করেছি মাত্র 490 টাকা। শুধুমাত্র সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে, যাতে করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও আমার ক্লাস করার সুযোগ পায়। সো এবং আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 গরিবের পাঠশালা এবং সাইদ সজীব এই অফিসিয়াল এই দুইটা ফেসবুক পেজে আমাদের ক্লাস চলবে। একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা, ফ্রি ক্লাসগুলো করলেই অ্যাটলিস্ট 70% প্রিপারেশন ডান হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা আমরা লক্ষ্য করি, নো ম্যান ক্যান ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, নো ম্যান ক্যান ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, কই আসছিল ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। নো ম্যান ক্যান ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, অপশন এ আছে লিভস, অপশন বি আছে লিভিং, অপশন সি আছে হ্যাভ বিন লিভড। কোনটা হবে একটু অ্যান্সার করে দেখি। নো ম্যান ক্যান ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, নো ম্যান ক্যান ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। কোয়েশ্চেন নাম্বার 6 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 6 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। দেখি কি অবস্থায় আছে ভাইয়া। নো ম্যান, আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নো ম্যান। আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট কি অবস্থায় আছে, নো ম্যান। এখন নো ম্যান কোন অবস্থায়, অপশন কোয়েশ্চেন নাম্বার 6 এর প্রথম অংশ নো ম্যান আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপরে আমার যে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে ক্যান, ক্যান হচ্ছে এখানে মডাল ভার্ব, ক্যান হচ্ছে এখানে
মডাল ভার্ব, এবং এই ক্যান ব্যতীত এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই। এই ক্যান ব্যতীত এই বাক্যে আর কি কোনো ভার্ব আছে একটু লক্ষ্য করে দেখি। নো ম্যান ক্যান ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। সুতরাং মডাল ভার্বের পরবর্তী অবস্থায় আমার আর কোনো ভার্ব নাই। এক্ষেত্রে মডাল অক্সিলারির পরে আমার অবশ্যই ভার্বের বেস ফ্রম নিতে হবে, বা V1, যেটাকে আমরা বলতে পারি ভার্বের বেস ফ্রম। মডাল অক্সিলারির পরে আমাকে সবসময় নিতে হবে কি ভাইয়া? ভার্বের বেস ফ্রম। এখন বেস ফ্রম যেহেতু নিলাম, বেস ফ্রম কোন কোন অপশনে আছে একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি। বেস ফ্রম কোন কোন অপশনে আছে একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 6, বেস ফ্রম কোন কোন অপশনে আছে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। এখানে অপশন এ আছে হচ্ছে লিভস, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে, এস অথবা ইয়েস যুক্ত হয়েছে, আমাদের বেস ফ্রমে থাকতেছে না, এ নাম্বার অপশনটি বাদ। অপশন বি আছে হচ্ছে লিভিং, যেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থায় আছে, সুতরাং বি নাম্বার অপশনটি হচ্ছে না। অপশন সি আছে হ্যাভ বিন লিভড, হ্যাভ বিন লিভড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ অবস্থায় আছে। হ্যাভ বিন লিভড এটা কি অবস্থায় আছে ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ অবস্থায়। সুতরাং আমাদের এই অপশনটাও হবে না। হ্যাভ বিন লিভড আমাদের এই অপশনটি হচ্ছে না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ অবস্থায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ অবস্থায়। সুতরাং সি নাম্বার অপশনটি হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, শুধু লিভ। নো ম্যান ক্যান লিভ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। কোয়েশ্চেন নাম্বার 6, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। মমতা রায় ভালো অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ। লিভ তোমার অ্যান্সারটি হয়েছে। এর পরবর্তী সবাই কোয়েশ্চেন নাম্বার 6 ক্লিয়ার হলে একটু ডান লিখবা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, আই উড রাদার ডাই ড্যাশ, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, আই উড রাদার ডাই দেন ড্যাশ। এখন বিষয়টা হচ্ছে আমি বরং মরে যাব, তারপরেও একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 7 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। আই উড রাদার ডাই দেন ড্যাশ। কোয়েশ্চেন নাম্বার 7 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 7 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। এক্ষেত্রে আমাদের সেন্টেন্সের মিনিংটা কি দাঁড়াচ্ছে ভাইয়া? আমি আই উড রেদার ডাই, এখানে মেইন যে বিষয়টা মাথায় রাখতে হবে, উড রেদার যদি কোনো সেন্টেন্সে দেখো, উড রেদার প্লাস ভার্বের বেস ফ্রম, উড রেদার প্লাস ভার্বের বেস ফ্রম, এরপরে বসবে দেন প্লাস ভার্বের বেস ফ্রম, উড রেদার প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস দেন প্লাস ভার্বের বেস ফ্রম। দেখি কোন অপশনে আমার মিলতেছে। উড রেদার প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস দেন প্লাস ভার্বের বেস ফ্রম আমার কোন অপশনে মিলতেছে, আমরা একটু আনসার করার চেষ্টা করি। অপশন এ আছে টু বেগ, অপশন এ কি আছে ভাই? টু বেগ। সুতরাং এ নাম্বার অপশনটি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার একটা দেন মাস্ট বি থাকতে হবে, আমার একটা দেন মাস্ট বি থাকতে হবে, এবং বানানটা হচ্ছে টিএইচ এ এন, টিএইচ এ এন। অপশন বি আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে অপশন বি দেন, টিএইচ এ এন। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি ভাইয়া? টিএইচ এ এন দেন বেগ। সুতরাং আমরা কারেক্ট অ্যান্সার পাইলাম বি নাম্বার। আমরা কারেক্ট অ্যান্সার কি পেয়েছি? বি নাম্বার। একটা সেকেন্ড, আমরা কারেক্ট অ্যান্সার পাইছি হচ্ছে বি নাম্বার, কিন্তু এর পরবর্তীতে সি নাম্বারে কি আছে? দেন বেগিং, আইএনজি যুক্ত অবস্থায় আছে। না ভাই, আমার আইএনজি যুক্ত অবস্থায় লাগবে না, দেন উড হ্যাভ বেগড আমার স্ট্রাকচারে কখনোই মিলতেছে না, ডি নাম্বার। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা কি পেয়ে গেলাম? আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার পেলাম হচ্ছে বি নাম্বার। প্রতীক বিশ্বাস অ্যান্সার করছে বি, মমতা রায় অ্যান্সার করছে বি। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 7 ডান। ভাইয়ার ক্লাস করে আমি আজ ডিইউতে, আই এম গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ক্যাম্পাসে অবশ্যই দেখা হলে চায়ের দাওয়াত থাকলো, দেখা হবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 8 আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, মাই আঙ্কেল ইজ এলএলবি, মাই আঙ্কেল ইজ এলএলবি। আমাদের এই সেন্টেন্সে কোন আর্টিকেলটা আমরা বসাবো একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। মাই আঙ্কেল ইজ এলএলবি, আমরা সকলেই একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 8।
কোয়েশ্চেন নাম্বার 8 আমরা সকলে অ্যান্সার করার চেষ্টা করি। LLB আর্টিকেল থেকে আসা একটা প্রশ্ন, এবং তুমি একটা জিনিস লক্ষ্য করবা, এই জাতীয় সহজ প্রশ্নগুলো যখন তুমি কম্পিটিটিভ এক্সামে মানে ভুল করে ফেলবা, তাহলে আর পরবর্তীতে কিছু করার থাকে না ভাই। কারণ এখানে তুমি ভুল করা মানে বাকি সবাই ভুল করবে, বিষয়টা মোটেও এমন না। তুমি ভুল করতেছো মানে তুমি 1 নম্বরের জন্য অন্তত 20 জনের পিছনে চলে যাচ্ছ। এতটুকু ক্ষেত্রে অবশ্যই কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। প্রতীক বিশ্বাস, তোমার কোন ডিপার্টমেন্ট আসছে ভাইয়া? কোয়েশ্চেন নাম্বার কততে ছিলাম আমরা? 8। কোয়েশ্চেন নাম্বার 8 আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। এলএলবি এর উচ্চারণটা এমন হয় এল এল বি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা আর্টিকেল যে বিষয়টা পড়ি, এই আর্টিকেল কিন্তু ভাইয়া নির্ভর করে সাউন্ডের উপর। আর্টিকেল নির্ভর করবে হচ্ছে সাউন্ডের উপর। আর্টিকেল কিন্তু এই লেটারের উপর নির্ভর করে না। আর্টিকেল কিন্তু লেটারের উপর নির্ভর করে না। আর্টিকেল নির্ভর করবে হচ্ছে সাউন্ডের উপর। এখন আমার সাউন্ড অনুযায়ী কি অবস্থায় আছে? আমার সাউন্ড অবস্থায় আছে এলএলবি। অর্থাৎ কি সাউন্ড দিচ্ছে ভাই? সাউন্ড দিচ্ছে হচ্ছে ভাওয়েল সাউন্ড। কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড। এখন যখন ভাওয়েল সাউন্ড দিবে, ভাওয়েল সাউন্ড দিলে আমাকে কি বসাইতে হবে? ভাওয়েল সাউন্ড যদি দেয় আমাকে বসাইতে হবে হচ্ছে এন। এখন এন কোন অপশনে আছে? অপশন বি এ আছে এন। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি। মাই আঙ্কেল ইজ অ্যান এলএলবি। কোয়েশ্চেন নাম্বার 8 মাথায় রাখবা ভাইয়া, কখনোই আর্টিকেল অ্যান্সার করার সময় সবসময় মাথায় রাখতে হবে, কখনোই আর্টিকেল লেটার অনুযায়ী বসবে না, আর্টিকেল বসবে ভাইয়া সাউন্ড অনুযায়ী। এখন সাউন্ড কি দিচ্ছে? ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড দিলে আমাকে সামনে বসাইতে হবে হচ্ছে এন। আর কনসোনেন্ট সাউন্ড যদি দিত তাহলে আমি বসাইতে পারতাম হচ্ছে এ। কোয়েশ্চেন নাম্বার 8 প্রত্যাশা করি তোমরা সকলেই ক্লিয়ার হয়ে গেছো। মমতা রয়, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা আমরা লক্ষ্য করি। কোয়েশ্চেন নাম্বার 9 দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড টাইগার। এই টাইগার শব্দটার ফেমিনিন জেন্ডার কি হবে? আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। অপশন এ আছে ফিমেল টাইগার, অপশন বি এ টাইগ্রেস, অপশন সি হচ্ছে টাইগারেস, অপশন ডি হচ্ছে টাইগ্রেস। একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 9 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 9 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, টাইগারের ফেমিনিন জেন্ডার, নাম্বার এবং জেন্ডার থেকে প্রশ্ন তুলনামূলক কম আসে। নাম্বার এবং জেন্ডার এই দুইটা টপিক থেকে প্রশ্ন তুলনামূলক কম আসে, বাট আসলে ভাইয়া ভালোই কঠিন আসে। নাম্বার এবং জেন্ডার এই দুইটা পার্ট থেকে প্রশ্ন তুলনামূলক কম আসে, বাট আসলে এতটুকু নিশ্চিত থাকবো প্রশ্নটা কঠিন হবে। এই টাইগারের ফেমিনিন জেন্ডার হচ্ছে টাইগ্রেস। বানানটা হচ্ছে এমন TIGRESS, TIGRESS। তাহলে কোন অপশনে আছে ভাই? TIGRESS। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা কি পাইলাম? টাইগ্রেস, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 9 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। এই জাতীয় ভোকাব বেসড প্রশ্নগুলা তোমাদের সবচেয়ে একটা কমন প্রশ্ন ভাইয়া, ভোকাবুলারি মনে থাকে না। ভোকাবুলারি যাদের মনে থাকে না তাদের জন্য মেইন যে বিষয়টা মাথায় রাখতে হবে ভোকাবুলারির ক্ষেত্রে, তুমি প্রত্যেকদিন অন্তত 15-20টা করে নতুন নতুন শব্দ পড়বে, এবং এই 15-20টা পড়ার শুরু করার আগে তুমি যখন দ্বিতীয় দিনে যাবা তখন প্রথম দিনের 20টা আগে শেষ করে পরের দিন শুরু করবা। তৃতীয় দিন গেলে প্রথম এবং দ্বিতীয় শেষ করার পরে 3 নম্বর দিনে যাবা। এভাবে পড়তে পারলে হয়তো বা তোমার অনেকাংশেই কাভার আপ হয়ে যাবে। আদারওয়াইজ ভোকাবুলারিতে ভালো করার আসলে সুযোগ নাই। তাহলে আমি ভোকাবুলারিতে কি করলাম, মানে কি বলছি ভাই, বারবার রিভিশনের যে বিষয়টা, বারবার পড়ার যে বিষয়টা, বারবার পড়ার কোনো বিকল্প নাই ভোকাবুলারিতে। আর ভোকাবুলারিতে খারাপ করা মানে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বহুত দূর পিছায় পড়ে যাওয়া। কারণ যে যত ভোকাবুলারি পারে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে সে অতই ভালো করবে, এর কোনো বিকল্প নাই। কোয়েশ্চেন নাম্বার 9 ডান। আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এ চলে যাচ্ছি। ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্সিউ। ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্সিউ। এখানে ফরগিভনেস কোন পার্টস অফ স্পেস? ফরগিভনেস কোন পার্টস অফ স্পেস আমাদের অ্যান্সার করতে হবে। ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্সিউ। আমাদের এখানে ফরগিভনেস কোন পার্টস অফ স্পেস একটু অ্যান্সার করার চেষ্টা করি সবাই। ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্সিউ। আমাদের এখানে ফরগিভনেস কোন পার্টস অফ স্পেস একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি।
ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চিউ। এখানে ফরগিভনেস কোন পার্টস অফ স্পিচ? আমরা সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। কি অবস্থায় আছে ভাই? অপশন দেবল দাস অ্যান্সার করছে নাউন, মমতা রায় অ্যান্সার করছে নাউন। দেখি ভাই, আমরা নাউন হওয়ার যে শর্ত মেইনলি কি জানি ভাই? নাউন হওয়ার শর্তের মধ্যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি বসে, সেন্টেন্সের সাবজেক্ট সেন্টেন্সের অবজেক্টের জায়গায় যদি বসে, এই দুইটা ক্ষেত্রে আমরা তাকে বলতে পারবো নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউনের পরে যদি একটি শব্দ বসে, সেটাও হবে হচ্ছে নাউন। কি কি বলছি? পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউন এরপরে যদি একটা শব্দ বসে, এটাও হবে হচ্ছে নাউন। এরপরে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, দা এবং অফের ব্যবহার। দা এবং অফের মাঝে যদি একটা শব্দ বসে, এই শব্দটা হচ্ছে সবসময় নাউন। তাহলে আমি নাউনের কয়টা ব্যবহার বললাম? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসতে পারে নাউন। দা এবং অফের মাঝে একটা শব্দ বসলে বসবে হচ্ছে নাউন। দা এবং অফের মাঝে একটা শব্দ বসলে কি বসবে? দা এবং অফের মাঝে একটা শব্দ বসলে বসবে নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউনের পরে যদি একটা শব্দ বসে, সেটাও হবে নাউন। এক্ষেত্রে তোমাদের নাউনের ব্যবহার বা প্রোনাউনের যে ব্যবহার, আর্টিকেলের ব্যবহার, এগুলো প্রত্যেকটাই আমরা আমাদের যে সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়ার ব্যাচ আছে এখানে ইন ডিটেইলসে পড়ানো হবে। বাট তুমি এই কয়েকটা টপিক থেকে সবচেয়ে বেশি নাউনের ব্যবহারগুলো চলে আসে, এগুলো একটু দেখার চেষ্টা করবে। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউন হিসেবে, এবং দা এবং অফের মাঝে একটা শব্দ বসলে সেটাও নাউন। তাহলে আমার এই সেন্টেন্সটা কি অবস্থায় আছে ভাই? আমার এই সেন্টেন্সটা আছে হচ্ছে ফরগিভনেস, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট জায়গায় সাবজেক্ট আছে, এরপরে ইজ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। এখানে ইজ কি অবস্থায় আছে ভাই? ফাইনাইট ভার্ব। সাবজেক্ট পাইছি, ফাইনাইট ভার্ব পাইছি, তাহলে সাবজেক্টের জায়গায় কি বসবে? অবশ্যই নাউন। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। কোয়েশ্চেন নাম্বার 11 ডান। আমরা 12 এ চলে যাচ্ছি। The chairman and secretary dash present at the last meeting. The chairman and secretary dash present at the last meeting. আমাদের এক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, the chairman and secretary dash present at the last meeting। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। The chairman and secretary dash present at the dash present at the last meeting। দেবল দাস অ্যান্সার করছে ওয়ার। এক্ষেত্রে আমাদের একটু কনফিউশন দূর করতে হবে ভাই, একটু কনফিউশন দূর করার এখানে জায়গা আছে। সেটা হচ্ছে দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি। যদি দুইটা দা উল্লেখ থাকে, কি বলছি ভাই? যদি দা চেয়ারম্যানে এখানে একটা দা, আবার এই যে দা সেক্রেটারিতে এখানে আরেকটা দা, দা চেয়ারম্যান এন্ড দা সেক্রেটারি, এমন যদি দুইটা দা উল্লেখ থাকে, এই দুইটা দায়ের ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে এই দা চেয়ারম্যান একজন আলাদা ব্যক্তি, এই দা চেয়ারম্যান একটা সাবজেক্ট, এই দা চেয়ারম্যান একটা সাবজেক্ট, এবং দা সেক্রেটারি এটা হচ্ছে আর একটা সাবজেক্ট। অর্থাৎ দুইটা সাবজেক্ট যখন থাকবে, তখন আমি এটা নিশ্চিত যে ভাই আমার সাবজেক্টটা প্লুরাল, ভার্বও নিতে হবে প্লুরাল। কিন্তু দা চেয়ারম্যান এন্ড দা সেক্রেটারি, দা চেয়ারম্যান, এখানে আর কি আছে? এন্ড সেক্রেটারি, দা চেয়ারম্যান এন্ড সেক্রেটারি। এখানে কিন্তু ভাই সাবজেক্ট হচ্ছে একটা, দা চেয়ারম্যান এন্ড সেক্রেটারি। এক্ষেত্রে আমার সাবজেক্ট হচ্ছে একটা। যখন একটা সাবজেক্ট থাকবে, তখন আমি কি অবস্থায় নিব? তখন আমার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। এক্ষেত্রে আমার কি হবে ভাই? সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। সুতরাং সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, এর পরবর্তী অংশে আমার ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে এর পরবর্তীতে আমার ভার্ব হবে সিঙ্গুলার। কারণ কি? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস পড়বো, এক্ষেত্রে আমরা আরো ইন ডিটেলসে শিখতে পারবো
সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সবসময় সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সবসময় হবে হচ্ছে প্লুরাল। তাহলে আমার যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, আমাকে ভার্বটাকেও নিতে হবে সিঙ্গুলার। দেখি কোন অবস্থায় আছে ভার্ব সিঙ্গুলার, কোন অবস্থায় আছে? ইজে আছে। ইজ কি হবে? না। কারণ কি ভাই, এই যে লাস্ট কথাটা উল্লেখ আছে, যখন এই লাস্ট কথাটা উল্লেখ না থাকতো তখন ইজ হওয়ার সম্ভাবনা ছিল। লাস্ট আছে, সুতরাং ইজ হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাজ হবে না ভাই, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট আমার নিতে পারবো না। আমার লাস্ট যেহেতু আছে, আমাকে নিতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমাকে নিতে হবে কোন টেন্সে ভাই? পাস্ট ইনডিফিনিট টেন্সে। যখন আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে নিব, দেখো কি অবস্থায় আছে পাস্ট ইনডিফিনিট, কোন অপশনে আছে? পাস্ট ইনডিফিনিট আছে হচ্ছে অপশন সি আছে ওয়াজ, অপশন ডি আছে হচ্ছে ওয়ার। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ওয়াজ। ওয়ার হবে না, কারণ আমার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। কিন্তু আমার যদি দা চেয়ারম্যান এন্ড দা সেক্রেটারি দুইটা দা থাকতো, কিন্তু আমার সেক্ষেত্রে আমার ওয়ারই কারেক্ট ছিল। বাট দা চেয়ারম্যান এন্ড সেক্রেটারি, এক্ষেত্রে আমার সাবজেক্ট একজন, মানে যিনি চেয়ারম্যান উনি সেক্রেটারি। আর দা চেয়ারম্যান এন্ড দা সেক্রেটারি, ওখানে চেয়ারম্যান একজন, সেক্রেটারি আরেকজন। বিষয়টা একটু ক্লিয়ার হলে তোমরা একটু ডান লিখবা। আমার এতক্ষণের কথাগুলো তোমরা সকলে বুঝতে পারলে একটু ডান লিখবা, কারণ এই প্রশ্নগুলো ভাই আসলে সবাই মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভুল করে আসে। এবং এক্ষেত্রে আমি যে প্রশ্নগুলো নিয়েছি প্রত্যেকটাই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা প্রশ্ন ভাই, কোনোটা আমার নিজের হাতে তৈরি করা না। আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আর এক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, তোমরা যদি এই দাগানো ক্লাসের স্লাইড, অর্থাৎ আমি পুরো ক্লাসে যা পড়িয়েছি সবগুলো নিয়ে কিন্তু লেখা আছে, এই দাগানো স্লাইডটা পেতে গেলে অবশ্যই আমার এই ক্লাসটা শেয়ার দিয়ে আমার পেজে মেসেজ দিলেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার আমরা 12 শেষ করে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 13 চলে যাচ্ছি। ইফ ইট রেইনস উই ড্যাশ লুডো। ইফ ইট রেইনস, আমাদের প্রথম অংশটা কি অবস্থায় আছে? ইফ ইট রেইনস। এর পরবর্তী অংশটা আছে উই ড্যাশ লুডো। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি দেখি। ইফ ইট রেইনস উই ড্যাশ লুডো, এটা কোন অবস্থায়? আমরা কিসের প্রশ্ন এটা ভাই? এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা একটা প্রশ্ন। কোন অবস্থায়? কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা একটা প্রশ্ন। কালকেই আমি কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু বলার চেষ্টা করছিলাম। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 13, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 13, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 13, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের মেইন যে বিষয়টা, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো বারবারই চলে আসে পরীক্ষায়, কন্ডিশনাল সেন্টেন্সের এখানে প্রথম অংশটা কি অবস্থায় আছে? ইফ ইট রেইনস, অর্থাৎ ইফ যুক্ত অংশটা আছে, ইফ যুক্ত অংশটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে। ইফ যুক্ত অংশটা কি অবস্থায় আছে ভাই? প্রেজেন্ট ইনডিফিনিট। যখন ইফ যুক্ত অংশটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিটে, এর পরবর্তী অংশটা হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এর পরবর্তী অংশটা হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। দেখি ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফ্রম। এবং এটা হচ্ছে আমরা বলতে পারি ফার্স্ট কন্ডিশনাল থেকে আসা একটা প্রশ্ন। কোন কন্ডিশনাল ভাই? ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে এর পরবর্তী অংশটা হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এবং সেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফ্রম। দেখি কোন অপশনে আছে। এখানে অপশন এ আছে উড হ্যাভ প্লেড। উড হ্যাভ প্লেড, উড আছে প্লাস হ্যাভ আছে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এক্ষেত্রে এটা আমরা বলতে পারি থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার। এটা আমাদের হচ্ছে না, এই নাম্বারটা বাদ। উড প্লে, যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার, হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে উইল প্লে। এখন তোমাদের মনে অনেকেরই বিরক্ত লাগতে পারে যে ভাই এই প্রশ্নগুলো এত ভেঙে ভেঙে করার কি আছে? আসলে বিষয়টা হচ্ছে ভাই, তুমি একবার যাতে এগুলা পড়ার পরে সেকেন্ড টাইম তোমাকে কখনোই মানে ভুল করতে না হয়। কারণ তোমরা যেহেতু ফার্স্ট টাইম অলরেডি একবার পরীক্ষা দিয়েছো, তোমরা বুঝতেই পারতেছো যে ভাইয়া কত কম মানে নাম্বারের কারণে হয়তো তোমার চান্সটা হয় নাই, হয়তোবা তুমি 2-1 নাম্বার কম পাওয়ার কারণে তোমার অনেক জায়গায় চলে আসে নাই। এক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের প্রতিটা মার্ক মানে 0.50 মার্কও খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যা শিখবো ইন ডিটেলস ডেপথ অফ নলেজ ক্লিয়ার রাখতে হবে, যাতে পরবর্তীতে আর কখনো এগুলো নিয়ে বেগ পোহাইতে না হয়। কোয়েশ্চেন নাম্বার 13 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 13 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব।
কোয়েশ্চেন নাম্বার 13, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের উদ্দেশ্যে পরবর্তী যে প্রশ্নটা ছিল দেখি একটু। ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি ইউ ড্যাশ দ্য টেস্ট। ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি ইউ ড্যাশ দ্য টেস্ট। দেখি কি অবস্থায় আছে। ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি, ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি, এর পরবর্তী অংশটা আমার কি বসাইতে হবে? ইউ ড্যাশ দ্য টেস্ট। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা আরেকটা প্রশ্ন। ইউ ড্যাশ দ্য টেস্ট, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা আরেকটা প্রশ্ন। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 14, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কি অবস্থায় আছে দেখি। এখানে ইফ যুক্ত অংশটা কি অবস্থায় আছে? ইফ ইউ হ্যাড, অর্থাৎ ইউ হচ্ছে সাবজেক্ট, এরপরে আছে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এটা কোন টেন্স বলতে পারি? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এখন প্রথম অংশটা যখন পাস্ট পারফেক্টে আছে, তার মানে এটা কোন অবস্থায় ভাইয়া? প্রথম অংশ পাস্ট পারফেক্টে থাকা ইফ যুক্ত অংশ, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। এখন থার্ড কন্ডিশনালের পরবর্তী অংশ কি অবস্থায় থাকবে? সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট, উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি হচ্ছে ভাই? আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি হচ্ছে একটু লক্ষ্য করি। অপশন এ আছে উড প্লাস ভার্বের বেস ফ্রম, সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে না। অপশন বি এ আছে শুধু ভি টু অবস্থায়, হচ্ছে না। অপশন সি এ হ্যাড পাস্ট, না ভাই হ্যাড পাস্ট হচ্ছে না, আমার এই স্ট্রাকচারে মিলতেছে না, আমার লাগবে উড হ্যাভ পাস্ট। ইয়েস, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 14 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 14 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। would have passed, দেবল দাস, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 15 এ চলে যাচ্ছি আমরা। দ্য ওয়ার্ড পারপেট্রেট, এই পারপেট্রেট শব্দটার দ্বারা এই বাক্যগুলোতে আমাদের কি বুঝিয়েছে, আমাদের সেটা অ্যান্সার করতে হবে। পারপেট্রেট, এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভোকাব বেসড প্রশ্ন। এই ভোকাব বেসড প্রশ্নগুলা তুমি যদি আসলে পারো ভাই, মানে ভোকাবুলারি অংশটা তুমি যদি পারো, এটা যে কি মজাদায়ক বা পরীক্ষার হলে যে কত দ্রুত তুমি নাম্বার গেইন করতে পারবা, এটা আসলে মানে বলে বুঝাইতে পারবো না। কারণ তুমি অলরেডি পরীক্ষা দিয়েছো, তোমার কিন্তু এতটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ভাই ভোকাব বেসড যে প্রশ্নটা আছে, এখানে কিন্তু কিছু দেখাশোনার নাই, তুমি পারলেই অ্যান্সার করতে পারবা। এবং 10টা ভোকাবুলারি তুমি কিন্তু 2 মিনিটে অ্যান্সার করা তোমার দ্বারাই সম্ভব। কারণ এখানে গ্রামার এত কিছু দেখার দরকার নাই, কোনো কিছু দেখার দরকার নাই, মিনিং জানলেই তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে প্রত্যেকদিন ভাই অন্তত ভাষায় 15 থেকে 20টা করে শব্দ রেগুলার পড়ার চেষ্টা করবা। 20টা করে শব্দ রেগুলার পড়ার চেষ্টা করবা। আসলে না পড়লে হওয়ার কোনো সুযোগ থাকবে না, মানে পড়ার বিকল্প নাই। দেবল দাস অ্যান্সার করছে কমিট আ ক্রাইম। এখন পারপেট্রেট মানে আমরা কি জানি ভাই? পারপেট্রেট মানে এক্স্যাক্টলি দেবল দাস, তোমার অ্যান্সারটা ঠিক হয়েছে। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কমিট আ ক্রাইম। আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার কি পাচ্ছি? এ নাম্বারই আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার। পারপেট্রেট মানে হচ্ছে কমিট আ ক্রাইম। তোমাদের প্রত্যেকের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমরা সকলেই আমাদের যে রেগুলার 7টা 30 মিনিটে ফ্রি লাইভ ক্লাস, প্রত্যেকদিন এই ক্লাসটা কিন্তু মানে আজকে শুরু হয়েছে কালকে বন্ধ হবে এমন না। প্রত্যেকদিন আমার 7টা 30 মিনিটে গরিবের পাঠশালা এবং সাইদ সজীব এই 2টা পেজ লাইভে থাকবে। এবং এক্ষেত্রে তোমার মানে রেগুলার ফ্রি ক্লাস গুলান করে ফেললে ইনশাল্লাহ একটা হিউজ পরিমাণ চেঞ্জ তুমি নিজের মাঝে দেখতে পারবা। একটু সবাই চোখ রাখবা এবং একটু বন্ধু বান্ধবদের জানাই দিবা যে ভাইয়া আমাদের রেগুলার ফ্রি ক্লাস হচ্ছে। যদি তোমরা ক্লাস করে উপকৃত হও তবেই, তাছাড়া জানানোর দরকার নাই। যদি তোমরা ক্লাস করে উপকৃত হও তাহলেই জানাবা ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 16 এ আমরা চলে যাচ্ছি। নো নিউজ ড্যাশ গুড নিউজ, নো নিউজ ড্যাশ গুড নিউজ। এখানে নো নিউজ হচ্ছে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট।
যখন আমি সাবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্ট কি অবস্থায় আছে একটু সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার 16 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 16 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 16 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। অ্যান্সার করছে দেবল দাস হচ্ছে ওয়াজ। কি অবস্থায় আছে ভাই? আমার সাবজেক্ট এখানে হচ্ছে সিঙ্গুলার অবস্থায়। সাবজেক্ট আছে কি ভাই? সিঙ্গুলার। যখন সাবজেক্ট সিঙ্গুলার তার মানে এখানে আমার ভার্বও মাস্ট বি নিতে হবে সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার মানে কি আমার ভার্বটাকেও মাস্ট বি নিতে হবে সিঙ্গুলার অবস্থায়। এখন ভার্ব যখন আমি সিঙ্গুলার নিতে যাব, এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা কোনটা আছে একটু দেখি। এই ইজ ভার্ব সিঙ্গুলার, ওয়াজ ভার্ব সিঙ্গুলার, আর এবং অয়ার এই দুইটা ভার্ব কিন্তু ভাই আমার সিঙ্গুলার না। আর এবং অয়ার এই দুইটা ভার্ব আমার সিঙ্গুলার না, আমরা এই দুইটাকে আগেই বাদ দিলাম। আমার হাতে অপশন থাকতেছে এ এবং সি, বি এবং ডি বাদ। এখন এ এবং সি এর মধ্যে মেইন যে বিষয়টা দেখো, আমাদের এই বাক্যে কি অবস্থায় আছে? ইজ, এখন আর আছে ওয়াজ, কিন্তু পুরো সেন্টেন্সটা দেখি নো নিউজ ইজ গুড নিউজ। ভাই এই পুরো বাক্যই আমার এখানে কি পাস্ট করার মতো কোনো কিছু আছে? পাস্ট ইনডিফিনিটে যে নিব, পাস্টে নিব, এটা আমার করার মতো কোনো দরকার নাই। ওয়াজও হবে না, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে ইজ। আরে আরে ইজ তো চলেই আসছে, টাইপিং মিস্টেক হয়েছিল। ইজ তো চলে আসছে, নো নিউজ ইজ গুড নিউজ, ওয়াজ হবে না ভাই, নো নিউজ ইজ। কারণ কি আমার এখানে পাস করার মতো কোনো কারণই ছিল না, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেই অ্যান্সারে রাখবো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নের যে জিনিসটা লক্ষ্য করতেছি, কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 আমরা একটু দেখার চেষ্টা করি কি অবস্থায় আছে। তোমরা সকলেই একটু বন্ধু বান্ধবদের মাঝে ক্লাসটি মেনশন করে দিবা যে আমাদের রেগুলার ফ্রি লাইভ ক্লাস হচ্ছে, যদি তোমরা উপকৃত হও। কি অবস্থায় আছে ভাইয়া? ডু অর ডাই, ডু অর ডাই, ডু অর ডাই এই সেন্টেন্সটা কোন অবস্থায় আছে? কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, কন্ডিশনাল? একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন নাম্বার 17 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন নাম্বার 17 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। দেবল দাস অ্যান্সার করছো কম্পাউন্ড। আমরা একটু লক্ষ্য করি কি অবস্থায় আছে। এখানে পুরো বাক্যটা ছিল ডু অর ডাই। এখন এই ডু এর পূর্বেও কিন্তু একটা ইউ উজ্জ অবস্থায় আছে, ডাই এর পূর্বেও একটা ইউ উজ্জ অবস্থায় আছে। সুতরাং ইউ ডু অর ইউ ডাই, কোন সেন্টেন্স যদি অ্যান্ড বাট অথবা অর, অ্যান্ড বাট অথবা অর দ্বারা দুইটা ক্লোজ যদি যুক্ত অবস্থায় থাকে, কি অবস্থায় ভাই? অ্যান্ড বাট অর দ্বারা যদি দুইটা ক্লোজ, অ্যান্ড বাট অর দ্বারা দুইটা ক্লোজ যুক্ত অবস্থায় থাকলে দুইটা কি অবস্থায় লাগবে ভাইয়া? দুইটা অবশ্যই ক্লোজ হওয়া লাগবে। এখন এই ক্লোজ হওয়ার শর্ত কি? ক্লোজ হওয়ার শর্ত হচ্ছে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। কি কি বলছি ভাই? ক্লোজ হওয়ার শর্তটাই হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। দেখি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আমাদের আছে কিনা। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব কোথায় কোথায় আছে কিনা দেখি। আসিল আমার হচ্ছে ইউ ডু, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। ইউ ডাই, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। কি দ্বারা যুক্ত আছে? যুক্ত আছে হচ্ছে অর দ্বারা। যুক্ত আছে কি দ্বারা ভাই? অর দ্বারা। সুতরাং এন্ড বাট অর দ্বারা যুক্ত আছে দুইটা ক্লোজ। ক্লোজ হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক। কিন্তু আমরা যদি ফ্রেজের কথাটা বলি, কি বলছি ভাই? ফ্রেজ, এখানে কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক না, এবং ফ্রেজের মিনিং হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজের মিনিং হচ্ছে শব্দগুচ্ছ, আর ক্লোজের মিনিং হচ্ছে বাক্যাংশ। ক্লোজের মিনিং কি বলছি ভাই? বাক্যাংশ। ক্লোজ হচ্ছে একটা বাক্যের অংশ, আর ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ হচ্ছে কি? শব্দগুচ্ছ। তোমরা এই ফ্রেজ এবং ক্লোজের ইন ডিটেলস আমরা ইনশাল্লাহ আমাদের
প্রাইভেট ব্যাচে পড়াবো, এবং এগুলা ভাই পরীক্ষায় লাগে, এগুলা আসেই বারবার, এগুলা না না পড়ে পরীক্ষার হলে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার আমরা কি পাচ্ছি? কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 17 ডান। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। ডান, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 18 দেখি আমরা। 18 নম্বর প্রশ্নে যে বিষয়টা লক্ষ্য করতেছি, মমতা রয় ডান, থ্যাংক ইউ। কি অবস্থায় আছে ভাই, তোমরা কি বুঝতে পারতেছো? মানে বুঝতে না পারলে আবার কিন্তু বলিও না, বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবা যে ভাই আমি এই বিষয়টা বুঝিনি, আর একবার বুঝাই দেন। অবশ্যই বুঝতে না পারলে আগানো যাবে না ভাইয়া। কি অবস্থায় আছে? কোয়েশ্চেন নাম্বার আমরা কততে চলে গেছি? কোয়েশ্চেন নাম্বার আমরা চলে গেছি হচ্ছে 18-এ। কি অবস্থায় আছে? ইউ মাস্ট ড্যাশ দ্য নেম অফ হেলেন কেলার। কোথায় আসা প্রশ্ন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13-14 সেশনে আসা একটা প্রশ্ন। এক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, কি অবস্থায় আছে ভাই? অতীতকালের কোনো কাজ করা অর্থে অথবা অতীতকালের কোনো কাজের সম্ভাবনা অর্থে। কি বলছি? অতীতকালের কোনো কাজের সম্ভাবনা বোঝাতে, অতীতকালের, একটু লিখে নেওয়ার চেষ্টা করবা ভাই, অতীতকালের কোনো কাজের সম্ভাবনা বোঝাতে, অতীতকালের কোনো কাজের সম্ভাবনা বোঝাতে আমাকে কি বসাইতে হবে? বোঝাতে বসাইতে হবে মাস্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অতীতকালের কোনো কাজের সম্ভাবনা বোঝাতে আমাদের বসাতে হবে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখি কোন অপশনে আছে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, কোন অপশনে আছে দেখি? ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার কি দাঁড়াচ্ছে? হ্যাভ, HEARD। এ নাম্বারে আছে হেয়ার, বেস ফ্রম হচ্ছে না। বি নাম্বারে আছে পাস্ট ফ্রম হচ্ছে না। অপশন সি এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের হ্যাভ হেয়ার্ড আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। হ্যাভ হেয়ার্ড আমাদের এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। ডি নাম্বার অপশন ডি আমাদের হচ্ছে না। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 18 কারেক্ট অ্যান্সার সি নাম্বার। আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ হেলেন কেলার। তুমি অবশ্যই হেলেন কেলারের নাম শুনে থাকবে, অথবা তোমরা এখানে বলতে পারো ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ কাজী নজরুল, বিখ্যাত ব্যক্তির কোন নাম অবশ্যই তোমরা শুনে থাকবে। অতীতকালের কোনো কাজের সম্ভাবনা বোঝাতে মাস্ট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। কোয়েশ্চেন নাম্বার 19 আই নো হিম। আই নো হিম, এটা 30তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। 30তম বিসিএস এ আসা একটা প্রশ্ন, একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। আই নো হিম, এটা 30তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। অ্যান্সার করছে বি, আই নো হিম। তাহলে আমরা এটাকে যদি প্যাসিভে করতে যাই, এখানে হিম হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। সাবজেক্ট হিসেবে নিলে কি হবো? হি। এরপরে আছে হচ্ছে নো। এখন হি, আই নো হিম, এই পুরো বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। কোন অবস্থায় আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। এখন এটাকে যখন আমি প্যাসিভ করব, এখানে বসবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখি কোন অবস্থায় আছে? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এমন যদি থাকে, তাহলে হি হচ্ছে আমার সাবজেক্ট পেয়ে গেছি। এরপরে বসবে ইজ, ইহের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার, হি ইজ। এরপরে নো, এই নো ভার্বের পাস্ট পার্টিসিপল কি ভাই? নোন, হি ইজ নোন। এখন এই নোনের সাথে বা নো এর সাথে বসবে হচ্ছে টু, এবং এই আই কে যখন আমি অবজেক্ট করব, আই এর অবজেক্টিভ হচ্ছে মি, হি ইজ নোন টু মি। তাহলে আমার এই বাক্যের কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? হি ইজ নোন টু মি। কোন অপশনে আছে আমরা একটু লক্ষ্য করি। অপশন এ আছে হি ইজ নোন বাই মি, এ নাম্বার হচ্ছে না। বি আছে হি ওয়াজ নোন টু মি, এখানে আবার ওয়াজ হচ্ছে, ওয়াজ হয়ে গেছে, যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হইতে পারতো, এটা পাস্ট ইনডিফিনিট হইতে পারতো। বি নাম্বারটা হচ্ছে না।
অপশন সি আছে হি হ্যাজ বিন নোন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন অবস্থায় নিয়ে গেছে ভাই? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং সি নাম্বার অপশন ডি আমার হচ্ছে না। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, হি ইজ নোন টু মি। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, হি ইজ নোন টু মি। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এবং এটা কিন্তু ভাই 30তম বিসিএস এ আসা একটা প্রশ্ন, তোমরা মাথায় রাখবা বিসিএস এর প্রশ্নগুলো বারবার রিপিট হবে ভাই, এটার কোনো বিকল্প নাই। অ্যান্সার করছো ডি, ডি, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখি। কোয়েশ্চেন নাম্বার কত গেল আমাদের? 19। আরেকটা প্রশ্ন আছে আমাদের আজকের ক্লাসের, আর একটা প্রশ্ন আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 20। এবং তোমরা এই ক্লাসের, তোমাদেরকে আরেকবার বলতেছি ভাই, এই ক্লাসের যদি তুমি যেটা বলতেছিলাম হচ্ছে দাগানো স্লাইড, অর্থাৎ আমি পুরো ক্লাসে যা যা পড়িয়েছি এই দাগানো যে স্লাইডটা যদি তুমি পেতে চাও, এই দাগানো স্লাইডটা পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস, সবকিছুই ফ্রি দিয়ে দিলে আসলে ভাই সেটার মূল্য থাকে না। এই দাগানো স্লাইড পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে। দাগানো স্লাইড পাওয়ার জন্য অবশ্যই তোমাকে ক্লাসটি শেয়ার অথবা বন্ধু বান্ধবদের মেনশন করতে হবে। এবং এই বন্ধু বান্ধবদের মেনশন করা অথবা শেয়ার করা এটার স্ক্রিনশট তুমি আমার পেজে দিলে বা আমাকে ইনবক্স করলে আমি অবশ্যই তোমাদেরকে বা আমার টিম মেম্বাররা তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিবে। সুতরাং দাগানো স্লাইড পাওয়ার জন্য শেয়ার অথবা মেনশন করা বাধ্যতামূলক, প্লাস মেসেজ তো দিতে হবে ভাইয়া, না দিলে আমরা কেমনে দিব? প্লাস দিতে হবে হচ্ছে মেসেজ। এটা তুমি এখন মানে আমাদের গরিবের পাঠশালা পেজে দিতে পারো অথবা সাইদ সজীব, এই দুইটা পেজের যে কোনো একটা পেজে মেসেজ করলে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি প্রত্যাশা করি তোমাদের সবারই দাগানো স্লাইডটা প্রয়োজন আছে। আমি অনেক কিছু লিখছি ভাই এবং অনেক গুছিয়ে লেখার চেষ্টা করছি। আশা করি তোমাদের এগুলো পড়লে আর কিছুই লাগবে না ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 20, লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করব। তার পূর্বে একটু কথা বলি, তোমাদের একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 20 সলভ করার আগে আমরা একটু বোঝার চেষ্টা করব। সেটা হইতেছে টার্গেট ডিইউ ইংলিশ কোর্স এবং সেকেন্ড টাইম ইংলিশ কোর্স। সেকেন্ড টাইম তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমার সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ, এটাতে ভর্তি চলমান, খুব দ্রুতই ক্লাস শুরু হবে। এবং এক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে ভাইয়া, এখানে তোমার গ্রামার ভোকাবুলারি এবং টেক্সট বুকের একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছ একদম স্বল্প মূল্যে। কোর্স ফি সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি মাত্র রেখেছি 550 টাকা। কোর্সে ভর্তি হওয়ার প্রসেস, এই নাম্বারে যোগাযোগ করতে হবে 019340799635। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং এই নাম্বারে 550 টাকা বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে তুমি আমাকে মেসেজ দিলে হয়ে যাবে, অথবা আমার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে তোমরা নক করেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো অনলি 550 টাকায়। এরপরে যারা টার্গেট ডিউ ইংলিশ সেভিয়র, টার্গেট ডিউ ইংলিশ কোর্সে আমাদের যে মেইন বিষয়টা, তোমরা যারা তোমাদের জুনিয়ররা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেবে, তাদের জন্য আমার ইংলিশ কোর্স। এক্ষেত্রে গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুক প্লাস রিটেন, গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক প্লাস রিটেন সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি মাত্র এই কোর্সের কোর্স ফি নির্ধারণ করেছি হচ্ছে 490 টাকা। আমি মাত্র এই কোর্সের কোর্স ফি নির্ধারণ করেছি 490 টাকা। ভর্তি হওয়ার প্রসেস সেম, নাম্বারে যোগাযোগ, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে মেসেজ করলেই হয়ে যাবে। লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস, আমরা সকলেই একটু অ্যান্সার করার চেষ্টা করব। পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস, পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস, এই প্রশ্নটা 15তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। এখানে এ বি সি ডি একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার কত? 20, লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস। তোমরা অনেক ধৈর্য ধরে ছিলা, প্রায় 1 ঘন্টার উপরে। তোমরা যারা ছিলা আমি প্রত্যাশা করি তোমরা অনেক কিছুই শিখতে পারছো। দেখি কি অবস্থায় আছে। দেবুল দাস অ্যান্সার করছে সি নাম্বার, হয় নাই, বলে দিলাম হয় নাই। বাকিরা অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 20 সি হবে না। দেখো কি অবস্থায় আছে। পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস,
তাহলে এই পেট্রিয়টস এই শব্দটাকে আমাকে নিয়ে আসতে হবে কোথায়? অবজেক্ট আছে, এটাকে আমাকে সাবজেক্ট করতে হবে। তাহলে দা পেট্রিয়টস সব জায়গাতে সাবজেক্ট আছে, দা পেট্রিয়টস সব জায়গাতে সাবজেক্ট আছে, শুধু সি নাম্বারে নাই, সি নাম্বার আগেই বাদ। এখন দা পেট্রিয়টস এখানে সাবজেক্ট হচ্ছে কি? প্লুরাল, সাবজেক্ট হচ্ছে প্লুরাল। এরপরে আমার লাগবে ভার্ব প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল আমার ভার্ব লাগবে হচ্ছে প্লুরাল। তাহলে দা পেট্রিয়টস গেল, ভার্ব প্লুরাল। এখানে এ নাম্বার অপশনে যেটা আছে দেখি, এ নাম্বারে আছে উইল, শ্যাল অথবা উইলের আমার দরকার নাই ভাই। বি নাম্বারে আছে আর অলওয়েজ বিং রিমেম্বার্ড, বিং আসবে কেন? এখানে তো আমার বি এর কোন সুযোগই নাই, এটাও হচ্ছে না। দ্য পিপল আর অলওয়েজ রিমেম্বার্ড, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। দ্য পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। এর পরবর্তীতে এখানে তুমি একটা জিনিস দেওয়া লক্ষ্য করো, পিপল ছিল এখানে সাবজেক্ট, এখানে বাই পিপল না লিখলেও কোনো সমস্যা নাই, বাই পিপল না লিখলেও কোনো প্রবলেম নাই। সুতরাং ফাহমিদা ওসমান কোয়েশ্চেন নাম্বার 20 ডি অ্যান্সার করছে, থ্যাংক ইউ। দেবল দাস পরবর্তীতে অ্যান্সার করছে ডি, মমতা রয় অ্যান্সার করছে ডি। আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। কোয়েশ্চেন নাম্বার কত গেল আমাদের? 20। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি পেলাম? আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে দ্য পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। সবাই ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার ডি 20 এবং পুরো 20টা প্রশ্নের তোমরা যদি এই যে আমি যা লিখছি প্রত্যেকটা দাগানো স্লাইড যদি পড়তে পারো, একবার রিভিশন দিতে পারো, ইনশাল্লাহ আর কখনো সমস্যা থাকবে বলে আমার মনে হচ্ছে না, আর কখনো এগুলো নিয়ে ঝামেলা হবে বলে আমার মনে হচ্ছে না। সবাই কোনো অংশে বুঝতে অসুবিধা থাকলে জানাও। এবং ক্লাসটি কেমন লাগলো যারা শেষ পর্যন্ত ছিলা, তারা কি মানে বিন্দু পরিমাণ উপকার কি তোমাদের হচ্ছে বা পরিবর্তন মনে হয়? একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়া। লাস্ট মুহূর্ত পর্যন্ত যারা ছিলা, তোমাদের কি ক্লাসগুলোর উপকারে আসতেছে কিনা এবং এই ক্লাসগুলো কন্টিনিউ করবো কিনা জানাও। সবাই ক্লাসগুলো বুঝতে পারতেছো কিনা, প্লাস তোমাদের কি আদৌ উপকার হচ্ছে কিনা একটু জানাও তো। আমরা কততে ছিলাম? কোয়েশ্চেন 20টা প্রশ্ন সলভ করছি। কালকে খুব সম্ভবত বাংলা ক্লাস হবে, কালকে বাংলা ক্লাস হবে, কারকের উপর একটা স্পেশাল বাংলা ক্লাস নেবে তোমাদের আলবি ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। আমি অ্যানাউন্সমেন্ট আগেই ঘোষণা করে দিব, তোমরা অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবে এবং বন্ধু বান্ধবদের জানাই দিবে। জি ভাইয়া অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। আগামীকাল 7টা 30 মিনিটে, আগামীকাল 7টা 30 মিনিটে তোমাদের ফ্রি লাইভ ক্লাস থাকবে বাংলার উপর। আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দেওয়ার চেষ্টা করব। আগামীকাল ক্লাস 7টা 30 মিনিটে বাংলার উপর, আগামীকাল বাংলা ক্লাস, সেটা হচ্ছে 7টা 30 মিনিটে সেম টাইমে। এবং ক্লাস নিবে হচ্ছে তোমাদের আলবি ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং তার বর্তমান যে ক্লাস নেয়ার কোয়ালিটি, তোমরা ক্লাস হবে ভাইয়া 7টা 30-এই, রেগুলার 7টা 30-এই আমাদের পেজ লাইভে থাকবে। তোমাদের আলবি ভাইয়া ক্লাস নিবে এবং এই ক্লাসটা 7টা 30-এ হবে। কালকের ক্লাস করার পরে তোমাদের বাংলা ক্লাস কেমন লাগলো এটা অবশ্যই তোমরা সকলেই জানাবা। আমার প্রত্যাশা খুবই সুন্দর ক্লাস সে নেয়, তোমরা দু একটা ক্লাস করলেই বুঝতে পারবা। এবং তোমরা যারা অতীতে তার দু একটা কোনো রেকর্ডেড ভিডিও দেখেছো, অবশ্যই তোমরা তা আলবি ভাইয়ের সম্পর্কে একটু হলেও জানো। আগামীকাল 7টা 30-এ বাংলা ক্লাস লাইভে থাকবে এবং ক্লাস হবে কারকের ওপর বিগত সালের যত প্রশ্ন লাগে, কারক, কারকের উপর স্পেশাল ক্লাস থাকবে আগামীকাল 7টা 30-এ। এবং এই কারক স্পেশাল বিগত প্রশ্ন সলভ, যত কারক থেকে বিগত সালে যত প্রশ্ন আসছে সবগুলাই আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজকে এ পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্লাসের দাগানো পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমার ইনবক্সে নক করো আর ক্লাসটা শেয়ার দেওয়ার পরে। সো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি সুস্থ থাকি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আগামীকাল বাংলা ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো, লাস্ট 1 মিনিট। এনি কোয়েশ্চেন, যে কোনো কারো এনি কোয়েশ্চেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে যে কোনো প্রশ্ন তোমরা থাকলেই জানাতে পারো। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে যে কোনো প্রশ্ন জানার থাকলে জানাতে পারো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে যে কোনো তথ্য অথবা তোমার পড়াশোনা সম্পর্কে যে কোনো তথ্য। এনি কোয়েশ্চেন, যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো।
লাস্ট 1 মিনিট আছে। তাহলে আমরা ইন টোটালি এখানে 20টা প্রশ্ন একদম ভেঙে ভেঙে সলভ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো তোমাদের এরকম প্রত্যেকটাই ভেঙে ভেঙে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রস্তুতি, সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ তোমরা আমাদের পাশে পাবে। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা একটু যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছে সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার, আমাদের যেহেতু গরিবের পাঠশালা এই টেস্টটা একদমই নতুন, তোমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা, একটু বন্ধু বান্ধবদের ক্লাস করার মানে তোমরা জাস্ট ক্লাসে নিয়ে আসার ব্যবস্থা করো, বাকিটা আমরা তো দেখতেইছি। ক্লাস যে করবে সে অন্তত ফিরে যাবে না। সুতরাং তোমাদের এতটুকু সহযোগিতা আমাদের মানে খুবই দরকার, আদারওয়াইজ আমরা কিন্তু এই ফ্রি সার্ভিস গুলো কন্টিনিউ করতে পারবো না। সকলের ভালো ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের প্রস্তুতি গুছিয়ে নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।